আমি রাজস্থান থেকে কি সিলভার জুয়েলারি কিনেছি। দেখতে কি প্রিটি না? এরকম পাথর সেটিং করা আছে। আজকে কিন্তু চিকেন পোলাও পুরো ঝরে ঝরে পড়ছে, ও পুরো ঝরঝরে হয়েছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। প্রত্যেক দিন তোজোকে নিয়ে নতুন নতুন চ্যালেঞ্জ, নতুন জিনিস ওকে শেখানো। তো আমি ডিসাইড করেছিলাম যে এবারে ঘুরে এসে তোজো টয়লেট ট্রেনিং স্টার্ট করব। তো ডক্টর আমাকে বলেছিল 18 মান্থসের পর থেকে স্টার্ট করার জন্য। এখন তোজোর 15 মান্থস চলছে। তোজোকে ট্রেন করার থেকেও নিজেকে ট্রেন করার জন্য আমি এখন সকালে 2 ঘন্টা টাইম ওকে দিচ্ছি টয়লেট ট্রেনিংয়ের জন্য। তো মাসি আসার আগে অবধি ঘরে একটু নোংরা হলেও খুব একটা অসুবিধা হয় না। তো আমি ওকে শেখাচ্ছি যে তুমি যখনই টয়লেট করবে আওয়াজ করবে মুখ দিয়ে। তো ওটা শিখেছে কি বলতো, করে ফেলার পর ওই আওয়াজটা করছে। তো আমি সৌরভকে বলছি কি হবে সৌরভ, এটা তো একটা বিশাল বড় ট্রান্সফরমেশন। তো ডেফিনেটলি দেখো, শুরু তো কোথাও না কোথাও থেকে করতেই হয়। তো যাই হোক, এখন আমরা এই ফেজটা দিয়ে যাচ্ছি। তো 1 ঘন্টা অন্তর অন্তর আমি ওকে টয়লেটে নিয়ে যাচ্ছি। যখন আমি করছি ওরা হাসছে, ও তো ব্যাপারটার সাথে মানে অভ্যস্তই নয় না। তো যাই হোক, এভাবে শুরু হচ্ছে সকালটা আমাদের, এইসব করেই এখন কাটছে, বুঝলে। গুড মর্নিং। আজকে কিন্তু পুরোটা দেখানোই যাবে না। এই পেছনে যাস না, সবাই সব দেখে ফেলবে। চলে 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 সামনে চলে। কি বলতে বলেছি মানাই? এটা করতে হবে, তাই তো? পেলে করতে হবে। তুমি করে ফেলার পর করছো, তাহলে মাম্মা কি করে বুঝবে? হ্যাঁ, এটা করতে হবে, আগে করতে হবে। এটা এখন তো তুমি করবে না, আমি জানি। তুমি পাকামো করো না, যেগুলো শেখাচ্ছি সেগুলো শেখো। কালকে মাদের সাথে ভিডিও কলে কথা হচ্ছিল, তো দেখলাম দুজনেই শাল মুড়ি দিয়ে বসে আছে। আমি জিজ্ঞাসা করতে বললো যে হ্যাঁ, হালকা একটু ঠান্ডা পড়েছে নাকি কলকাতায়, বাট পুনের থেকে ঠান্ডা চলে গেছে। মানে একটুখানি আর্লি যেন মনে হলো গরম পড়ে গেল। এখনো দোল আসেনি, তাও বেশ ভালোই গরম। জানি না আমাদের রাজস্থান থেকে ঘুরে এসেছি বলে আমাদের বেশি গরম লাগছে কিনা, বাট হ্যাঁ, ফ্যান তো একদম ভালো মতনই চালাতে হচ্ছে। এখন বাজারে গিয়ে কিন্তু রোজই বেশ ভালো ভালো জিনিস পাচ্ছি। কালকে এনেছি লাউ শাক, আজকে পেয়েছি কচি এঁচো, তাও আবার কেটে দিয়েছে। আর বাড়িতে চিংড়ি মাছ আছে, তো দুবার ভাবিনি, নিয়ে চলে এসেছি। বানাবে তো নাকি? অবশ্যই। এখন খাচ্ছি আমরা ব্রেকফাস্ট, ডিম পাউরুটি। ইংলিশে বলবে ফ্রেঞ্চ টোস্ট, বাট আমাদের ডিম পাউরুটিটাই ভালো লাগে শুনতে। দেখো, সৌরভ যে বললো এঁচোড় একদম কেটে নিয়ে এসেছে, সবই ঠিক আছে, বাট এর মধ্যে আমাকে একটু ছুরি কাচি চালাতে হবে। আমরা না এই শিরগুলো খাই না, তো এগুলো একটুখানি কেটে বাদ দিতে হবে। তবে একদম কচি আছে, দেখো মাংসের মতন করে বানাবো, হেভি লাগে। মানাই, শশা খাবি? কেটে দেবো, একটু খাও না। ভালো জিনিস খাবে না, আমরা ডিম পাউরুটি খাচ্ছিলাম, আবু আবু করছে। কেটে দিয়ে একটু খাও না। খাবে? কি বললো? আমি কেটে দিই, কেটে দিলে তারপর খাও। তোমরা হয়তো এতদিনে অনেকেই জেনে গেছো যে একটা ডিজিজের আউটব্রেক হয়েছে পুনেতে, গুলিয়ান ব্যালেন্স সিনড্রোম, যেটা প্রথমে কলোনিয়াল একটা আউটব্রেক হয়েছিল পুনেতে, বাট এখন প্রায় 180টার ওপর রিপোর্টেড কেসেস আছে উইথ 6 ডেথ। আর কালকে তো আমি শুনলাম নাকি মুম্বাইতেও এই কেস রিপোর্ট হয়েছে। মানে এটা একটা খুব পুরনো ভাইরাস, যেটা সম্পর্কে আমরা অনেকেই জানি। এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যেটা ট্রিটমেন্ট তো আছে বাট ভেরি কস্টলি। আর হয়েছে বলছে কন্টামিনেটেড ওয়াটার থেকে, মানে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন থেকে যেই ওয়াটারটা সাপ্লাই করে সেখানেই হয়তো কোনো জায়গায় কন্টামিনেশন হয়েছিল, তার থেকে এই ওষুধটা স্প্রেড করছে। আমরা সতর্কতা নিচ্ছি। আমাদের সোসাইটিতে ওয়াটার ট্যাঙ্ক যেটা আছে সেটা ক্লিন করা হলো গত পরশুদিন। আমাদের বলাও হচ্ছে যে মানে আইদার প্যাকেজড ওয়াটার খেতে বা আরও ওয়াটার খেতে, কারণ বাইরের জল একদম না খেতে। এই আউটব্রেকটা যেখানে হয়েছে মেনলি পুনের, সেটা আমাদের বাড়ির থেকে একটু দূর, বাট বলা তো যায় না। আর প্রচুর জন্যও চিন্তা হয়, বাচ্চাদেরও অ্যাটাক করছে এই অসুখটা। তো আমরা তো সমস্ত রকম প্রিকশন নিচ্ছি, একদমই আরও ওয়াটার ছাড়া খাচ্ছি না। আর ফুডও ভালো মতোই কুক করে খাই, আমরা তো কাঁচা ফুড খাই না। বাট হ্যাঁ, একটা চিন্তার বিষয়, কারণ আমরা 2020-তে প্যান্ডেমিক দেখেছি, করোনা, মানে সেরকম যেন কিছু না হয়। এখনও আউটব্রেকটা সাপ্রেসড আছে, বাট বেশি হলে কী হবে কে জানে। ভয় দেখাচ্ছি না, বা আমিও নিজেও ভয় পাচ্ছি না। আমি এসব ব্যাপারে ভয় কম পাই, সতর্ক থাকতে বেশি পছন্দ করি। বাট হ্যাঁ, প্রিকশনস তো নিচ্ছি।
খোসাটা নিয়েছে, দিয়ে কুটুস কুটুস করে ইঁদুরের মতন কাটছে। আমি বললাম কেটে দিই, খা। আচ্ছা শোনো না, সবাই একটু হাই করে দাও, আর একটু ফ্লাইং কিস দিয়ে দাও। গুড বয়। আজকে আবার ফুল ফ্লেজে রান্না বান্না আছে। ভেবেছিলাম যে বড় করে চিকেনের ঝোল বানাবো, দুবেলা হয়ে যাবে, কিন্তু যেহেতু এঁচোড় এসে গেছে, এঁচোড়টা না ফ্রিজে রাখবো না, কিরকম হয়ে যায় আর সিদ্ধ হতে চায় না। তো বিকেলবেলা এঁচোড়টা বানাবো, কারণ এখন সকালবেলা এঁচোড় বানাতে গেলে অনেক সময় লেগে যাবে। তো যেহেতু চিকেনের বড় করে ঝোল হচ্ছে না, তাই ভাবলাম যে চিকেন পোলাও বানানো যায়। তো এখানে সমস্ত কিছু ভেজিটেবল কাট করে নিয়েছি, একবারে হয়ে যাবে, মানে 1 পট রাইস। আর চিকেনটাও দেখো ম্যারিনেট করে নিলাম। তো এটা আমি নুন, লেবু আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করেছি। গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো। আর এখানে সবজি বলতে ফ্রিজে যা যা ছিল সবই অল্প অল্প করে কেটে নিয়েছি, বিনস, গাজর, আর এখানে নিয়েছি পেঁয়াজ, আর একটুখানি ক্যাপসিকামও দিয়েছি। তো সব মিলিয়ে চিকেনের একটা 1 পট রাইস হবে। আর রাত্রিবেলার জন্য আজকে এঁচোড় চিংড়ি হবে। কদিন আমাদের বাইরের খাবার খাওয়া হয়েছে ঠিক কথাই, বাট বিশ্বাস করো ভেজ খেয়ে কেনা মুখে পুরো চড়া পড়ে গেছে। হার্ডলি আমরা 2 দিন ননভেজ খেয়েছিলাম, একদিন লাল মাছ খেয়েছিলাম, আর একদিন চিকেনের একটা প্রিপারেশন খেয়েছিলাম বটে, বাট সেটা খুব একটা ভালো ছিল না। তবে হ্যাঁ, আমরা সেই যে রাজস্থানি থালিটা ট্রাই করেছিলাম, সেখানে বুন্দি রায়তাটা কি ভালো হয়েছিল। আমি তো বাড়িতে বুন্দি রায়তা বানাই, কারণ আমার খেতেও খুব ভালো লাগে, বাট আমার তো অথেন্টিক হচ্ছিলই না। মানে আমি সেদিনকে টেস্ট করে বুঝতে পারলাম যে আমারটা ঠিকঠাক বানানো হচ্ছে না। তো দেখি আমি ইউটিউবে রেসিপি সার্চ করবো, আর তারপরে বুন্দি রায়তা একটু বেটারভাবে বানানোর চেষ্টা করবো। সো পোলাওটা আজকে ঘি আর তেল মিক্স করেই আমি বানাচ্ছি, আর একদম কম কোয়ান্টিটিতেই কিন্তু অ্যাড করেছি। ফোড়নে অ্যাড করব তেজপাতা, গোটা গরম মশলা আর গোলমরিচ। আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি ফ্রেশলি ক্রাশ করে নিলাম, তো এটা অ্যাড করে দেবো। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আলু। আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে সব সবজিগুলো যে কেটে রেখেছিলাম সব একসাথেই অ্যাড করে দিচ্ছি। সবজিগুলো কিন্তু একেবারেই লাল লাল করে যে ভাজতে হবে তেমনটা নয়, একটু ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেটেড চিকেনটা অ্যাড করে দিচ্ছি। এরপর আবারও একটু স্বাদ মতো নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে চাপা দিয়ে না একটুখানি কুক হতে দেবো। মানে 50% মতন চিকেনটা কুক হয়ে যাওয়ার পর এর মধ্যে রাইসটা অ্যাড করবো। তো দেখো চিকেনটা কিন্তু 50% মতন কুক হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চালটা অ্যাড করে দিচ্ছি। চালটা নর্মালি আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এটা অনেকটা তেহারির মতো, বাট একদম এক্স্যাক্টলি সেরকমটা নয়, কারণ তেহারি মেনলি হয় হচ্ছে সর্ষের তেলে, আর এটা তো আমি ঘি দিয়ে বানাচ্ছি। অল্প একটু গরম মশলা অ্যাড করে দিলাম, দ্যাটস ইট। আর কোনো রকম মশলা আমি ইউজ করবো না, তাহলে গোবিন্দভোগ চালের গন্ধটা চলে যাবে। তোমরা যদি চাও তোমরা কিন্তু নর্মাল যে চালের ভাত খাও সেই চাল দিয়েও বানাতে পারো। এবার যে কোয়ান্টিটিতে আমি চাল ইউজ করেছি তোমরা তো জানোই, তার ঠিক ডাবল কোয়ান্টিটিতে জল ইউজ করব। এবার এটা চাপা দিয়ে রেখে দেবো, দ্যাটস ইট, হয়ে গেল, লাঞ্চ রেডি। এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে কুক করব। আজকে কিন্তু চিকেন পোলাও পুরো ঝরে ঝরে পড়ছে, ও পুরো ঝরঝরে হয়েছে। সেই ফেসবুকে দেখায় না ঝরে ঝরে পড়ছে, সেরকমই ব্যাপার আর কি। বসে খাও, ভালো হয়েছে ব্যাপার হয়েছে। অনেক দিন পর ফাইনালি আমরা চিকেন টিকেন খাচ্ছি আবার। হ্যাঁ সত্যি কথা, ভুলেই গেছি টেস্টটা কিরকম। কালকে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম কালকেই খাবো, বাট কালকে আর হয়নি। আর হয়নি। ভালো লাগছে খেতে, কিন্তু পুরো গোবিন্দভোগ চালের ফ্লেভারটা আছে। অফিসে কোনো আপগ্রেড অ্যাক্টিভিটি থাকলে যেদিনকে অ্যাক্টিভিটিটা আছে সেদিনকে যত না টেনশন হয়, তার পরের দিন বেশি টেনশন হয়। এই আপগ্রেড অ্যাক্টিভিটির জন্য কী কী আফটার এফেক্টে প্রবলেম আসে সেটাই দেখার বিষয়। বাট থ্যাঙ্কফুলি এবার একদম সব কিছু স্মুথলি হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। আমি দুপুরবেলা বসে বসে জাস্ট অফিসেরই কাজ করছিলাম, এখন প্রায় সন্ধে হয়ে গেছে। এখানেও দেখছি মোটামুটি 6টা সোয়া 6টার মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে এখন, বাট আর মাসখানেক, তারপরে 7টা 7:30 অবধি আলো থাকবে। দুপুরবেলা আজকে আমি রেস্ট টেস্ট কিছুই নিইনি, তোজো ঘুমিয়ে গেছিল। আমি ভাবলাম যে এই ফাঁকে আমি এঁচড়ের তরকারিটা বানিয়ে ফেলি। তো সকালে তোমাদেরকে দেখাচ্ছিলাম কাঁচা এঁচড়, আর আর এই যে দেখো তরকারি হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখলাম, একদম ড্রাইটা ভালো লাগে না,
জাস্ট গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। তো এইটা হয়ে গেছে, তোজো উঠে গেছে। আজকে তোজোকে ইভিনিং স্ন্যাক্সে ভেবেছি একটু অন্যরকম কিছু বানিয়ে দেওয়া যায়। তো আটা তো মাখতেই হতো রাত্রে রুটি বানানোর জন্য, তো আটাটা মেখে নিয়েছি। ওকে একটুখানি আলুর পরোটা বানিয়ে দেবো। আমাকে না ডক্টর খুব বলেছে যে পরোটা খাওয়াতে, বাট ডেফিনেটলি ময়দা নয়, ময়দা বাচ্চাকে ইন্ট্রোডিউস করানোটাই ঠিক নয়। আটা দিয়ে পরোটা একটুখানি ওকে বানিয়ে দেবো। মাইক্রোওভেনে আলুটা সিদ্ধও করে নিয়েছি। তো এইটা হয়ে গেল বাবা শান্তি। এবার একটুখানি আমি চাটা নিয়ে বসে একটু রেস্ট নিতে পারবো। ছোট্ট মানুষের ছোট্ট আলুর পরোটা, একদম অল্প ঘি দিয়ে দেখো ভেজে দিলাম। আজকে প্রথম দিন দেবো তোজোকে আলুর পরোটা, দেখিও খাই কি। আর সিজনের প্রথম এঁচড় বানালাম, দেখতে কিন্তু খাসা হয়েছে। দেখো মুখটা দেখিয়ে দাও সবাইকে হাঁ করে। দেবো। ভালো লেগেছে গো আলুর পরোটা। আবু আবু, আমরা মায়েরা যখন বাচ্চাদের জন্য খেটে খুটে কিছু বানাই আর সেটা যখন ওরা তৃপ্তি করে খায় কি ভালো লাগে না। তো পারফরমেন্স বেশ ভালো। এখন নিজে নিজে হাতে ধরে খাচ্ছি। খাও আবু, করো। বাইরেটা কি অন্ধকার লাগছে দেখেছে, এর পেছনে একটা ঘটনা আছে। অ্যাকচুয়ালি আমাদের সোসাইটির ঠিক বাইরের রাস্তাটাই 100-150 মিটার মতো রোড। এটা না অ্যাকচুয়ালি একটা প্রাইভেট রাস্তা, মানে এই কয়েকটা সোসাইটির লোকেরা ইউজ করে। তো কিছুতেই মিউনিসিপ্যালিটি এটা টেক ওভার করছিল না, বাট ফাইনালি আফটার মহারাষ্ট্র ইলেকশন ওরা টেক ওভার করেছে এবং রাস্তাটা খুব ভালো করে বানাচ্ছে। এখানে এমনিতে স্ট্রিট লাইট ছিল, বাট সেই সমস্ত ল্যাম্পপোস্টকে দেখলাম তুলে দিয়ে বেশ সুন্দর দেখতে ল্যাম্পপোস্ট লাগিয়েছে। তো আজকে এখনও লাইট জ্বালায়নি, কারণ এখানকার যে লোকাল এমএলএ আছে তিনি আসবেন রাত্রে 8টার সময়, সেই লাইটের ইনগ্রেশন হবে। সেই কারণে আজকে সমস্ত অন্ধকার করে রেখে দিয়েছে। এই চলো, তুমি চলো। আর কেরকম এখানে হাওয়া দিচ্ছে, সেই দোলের সময় যে হাওয়াটা দেয় না, সেই হাওয়াটা দিচ্ছে মনে হচ্ছে এখন। অনেক দিন পর তোজো আজকে পার্কে এসছে। তোজো তারা কি তোমাদের বলছিলাম না, স্ট্রিট লাইটস এর জন্য দেখো সুন্দর ল্যাম্পপোস্ট লাগিয়েছে। তো সেখানে আলো জ্বালানো হলো। এখানে দেখো বেশ একটা জমায়েত হয়েছে। আমাদের যে লোকাল এমএলএ আছে তিনি এসছেন আর কি। যাই হোক, নির্বাচনী প্রতিশ্রুতি রেখেছে আর কি, সেটাই বলা যায়। কি হয়েছে তোমার? হ্যাঁ চলো, খেলাধুলা হয়ে গেছে। সৌরভ আর তোজো গেছিল নিচে আমাদের স্ট্রিট লাইট উদ্বোধন দেখতে। তো সেই সমস্ত দেখে ওনারা এই জাস্ট ফিরলেন, আর আমি এই ফাঁকে সুটকেসগুলো খালি করছিলাম। কারণ তোজোকে নিয়ে এই কাজগুলো করা যায় না। একটা সুটকেস খালি করে ফেলেছি। ঘুরতে যাওয়ার আগে খুব ভালো লাগে, ঘুরে আসার পরে এই কাজগুলো সত্যি ভীষণ বোরিং একটা কাজ। তো যাই হোক, তোমরা অনেকেই বলেছো যে সৌমি তুমি রাজস্থান থেকে কী কী কিনলো, অবশ্যই দেখিও। সুটকেসগুলো সব খালি হোক, তারপর সেগ্রিগেট করে তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। আমিও বেশ ঘুরে ঘুরে শপিং করেছি, তোমাদেরকে তো দেখাতেই হবে। তোমাদের নিশ্চয়ই মনে থাকবে আমি বলেছিলাম যে আমি কিন্তু উদয়পুর থেকে কিছু সিলভার জুয়েলারি কিনেছি। তো সেটা হাতের কাছে আছে, ভাবছি তোমাদেরকে দেখাই যে আমি রাজস্থান থেকে কি কি সিলভার জুয়েলারি কিনেছি। কি করছিস তোরা? ছেড়ে দেখো, এখন থেকে রং তুলি নিয়ে ঘুরছে হাতে। তুলি ছাড়ছে না। এম এ হোসেন নাকি? ইঁদুরের মতন চারটে দাঁতই বেরিয়েছে শুধু, তোর আর দাঁত বেরোচ্ছে না। এই যে খাজানা নিয়ে বসে গেছি। উদয়পুর ছেড়ে আমরা প্রায় চলেই গেছিলাম, শেষ মুহূর্তে ম্যাডামের ঘাড়ে কোপটা বসেছে। না, তবে না গেলে কিন্তু মিস করতাম। হ্যাঁ সত্যি প্রচুর কালেকশন আর দোকানটায়। আমার এত ভালো লেগেছে না, আমি কার্ডটা যত্ন করে রেখে দিয়েছি। ইন ফিউচার আমি যখনই সিলভার জুয়েলারি কিনবো না কেন ওদের থেকেই অর্ডার করবো। আর আমারও বেশ ভালো লেগেছে, আমার থেকে খসেনি যখন। তো আমি সবাইকে বলে যাচ্ছি এটা নাও ওটা নাও। তো প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখো আমি না একটা পুরো সেট নিয়েছি। যেটা হচ্ছে একটা ইয়াররিং আর পেন্ডেন্টের সেট। তো ইয়াররিংটা হচ্ছে এরকম দেখতে। এটা না আরো অনেক কালার অপশন ছিল, বাট আমার এটা বেশি ভালো লাগলো। আমার মনে হলো অনেক কিছুর সাথেই পেয়ার আপ করা যাবে। আর সেম টু সেম দেখো পেন্ডেন্টটা, এটার সাথে আমি চেনটাও নিয়েছি। আমার কাছে চেন আছে রূপোর, বাট সেটা না একটু মোটা। তো আমার মনে হলো এরকম ছোট পেন্ডেন্টের জন্য অত মোটা চেনটা খুব একটা ভালো লাগবে না। সো এই পুরো সেটটা আমি নিয়েছি।
আর বেস্ট পার্ট হচ্ছে এই পেন্ডেন্ট আর ইয়ারিং এর সাথে ম্যাচ করে দেখো আমি একটা ব্যাঙ্গেল নিয়েছি। এটা ওরাই আমাকে সাজেস্ট করলো যে আপনি যখন এই সেটটা নিচ্ছেনই তাহলে এই ব্যাঙ্গেলটাও নিয়ে নিন, তাহলে পুরোপুরি একটা ম্যাচ হয়ে যাবে। দেখো পরেও খুব ভালো লাগছে। আমার কাছে এরকম রূপোর ব্যাঙ্গেল ছিল না, দেখতে কি প্রিটি না? আর দেখো এই ডিজাইনটাও খুব ভালো লাগছে। তো এই যে এটা নিয়েছি। এবার দেখাই এই ঝুমকাটা। এটা তো আমার এক দেখায় পছন্দ হয়ে গেল। মানে দেখো ডিজাইনটা কিন্তু একদম অন্য রকম। তো এরকম পাথর সেটিং করা আছে, আর পরলেও এত অসম লাগছে না। এই ইয়ারিংটা না পরে দেখালে তোমরা ঠিক বুঝতে পারবে না ডিজাইনটা কেমন। মানে খুব পছন্দ হয়েছে আমার। এক্স্যাক্ট দামগুলো তো আমার অতটা মনে নেই, বাট এই পেন্ডেন্টের সেটটা আমার মনে আছে। পুরো চেন দিয়ে এটা 1600 টাকা মতো নিয়েছে। আর এই ইয়ারিংটার দামটা অতটা ঠিক মনে পড়ছে না, 800 না 1000 এরকম কিছু একটা নিয়েছে। আচ্ছা, লাস্টে কি একটু বার্গেনিং হয়েছে, এক্স্যাক্ট দামগুলো আমরা বলতে পারবো না। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে অনেক কিছু নিয়েছি বলে কি দামটা লাস্টে গিয়ে একটুখানি নেগোশিয়েট করেছে। এবার দেখো এই ইয়ারিংটা দেখাই। এটার ব্যাপারে ডিটেলসটা তোমাদেরকে সৌরভ বলবে, কারণ ও ভালো করে ব্যাপারটা বুঝেছে। না এটা অ্যাকচুয়ালি কি বলতো, যেটা বলছে ওরা সেটা হচ্ছে কি ডায়মন্ড ডাস্ট দিয়ে বানানো, আর পেছনের মেটেরিয়ালটা হচ্ছে কি সিলভার, তার উপরে 9 ক্যারেটের অ্যানোডাইজড গোল্ড আছে। সেই কারণে মানে কালার চলে যাওয়ার কোনো ব্যাপার নেই। আর কালার চলে গেলে বলেছে ওদের কাছে পাঠিয়ে দিতে, ওরা পয়সা রিটার্ন করে দেবে। ওরা আমাকে ইনসিস্ট করলো যে আপনি এই জিনিসটা নিয়ে যান, তারপরে আবারও আপনি কল করে এই প্রোডাক্ট আবার আনাবেন আমাদের থেকে। তো তাই জন্য আমি বিশ্বাস করে নিয়ে এসেছি। কিন্তু গ্লেজটা সাংঘাতিক, মানে আমার রেগুলার ওয়্যারের জন্য এরকম একটা ইয়ারিং দরকার ছিল, তাহলে নিয়েই নি। তো দেখো এরকম দেখতে খুব সুন্দর। আমি সৌমিকে ইনসিস্ট করলাম এটা নাও। এটা নেওয়ার জন্য সৌরভ এবার বলে যে হ্যাঁ বলছে যেটা তুমি নিতে পারো, কিন্তু ভালোই লাগছে দেখতে। সেই সিলভার জুয়েলারিগুলোই আমি নিয়েছি। আরও অনেক কিছু অপশান ছিল যেগুলো আমার নেওয়ার তো ইচ্ছা ছিলই, বাট তারপরে মনে হলো যে না, ঘুরতে এসেছি। এক নম্বর হচ্ছে আমার বাজেটের মধ্যেই ছিল না এই সিলভার জুয়েলারি। তো যাই হোক 2-4টে নিয়েছি। যদি ইউজ করে ভালো লাগে ডেফিনেটলি ওদেরকে কল করে আবার আমি প্রোডাক্ট আনাতেই পারি, কোনো ব্যাপার নয়। তবে আমার কিন্তু রিজনেবল প্রাইসই লেগেছে। আমিও তো সিলভার জুয়েলারি কিনেছি, তো সেক্ষেত্রে আমার একদমই প্রাইসটা ঠিকঠাক লেগেছে। তো জানাবে কীরকম হয়েছে। হ্যাঁ মেনলি এই ইয়ারিংটা তো অবশ্যই জানিও। এই সেটটাও মন্দ নয়, সবই বেশ পছন্দ করে ভালোই হয়েছে ব্যাপারটা। বেজে গেছে প্রায় রাত্রি 12টা। এখানে অফিস চলছে, শার্ক টাইম চলছে, আর সৌমি বসে বসে এখন এডিট করছে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই করে কিন্তু চিকেন পোলাও রেসিপিটা ট্রাই করো। তো কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ টাটা, গুড নাইট।